তো দেখুন বন্ধুরা, আজকে বাংলা ভাষার যে প্যাডাগজি রয়েছে, প্যাডাগজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ডিসকাস করব। তো বেশ কয়েকটি প্যাডাগজির প্রশ্ন আজকে আমরা ডিসকাস করব, সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন এবং প্রত্যেকটা প্রশ্নের আনসার কী হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না, কারণ সেটা আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের পরীক্ষার একটা ভালো নম্বর আপনারা ক্যারি করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা আজকে সরাসরি ডাইরেক্ট ক্লাসের মধ্যে প্রবেশ করি। তো দেখুন এখানে প্রথম প্রশ্ন কী বলেছে, ভাষা কথাটির মূল অর্থ কী? তো দেখুন ভাষা কথাটির মূল অর্থ কী? এটা হচ্ছে মনের ভাবকে প্রকাশ করা, মনের ভাবগুলিকে লিখে ফেলা, মনের ভাবকে অন্যের সঙ্গে বিনিময় করা, এগুলির কোনোটাই নয়। তো কারেক্ট আনসার কোনটা হবে ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কী হতে পারে, কারণ দেখুন এটা আপনাদের জন্য প্র্যাকটিস, ধরে নিন সেটা আপনাদের প্র্যাকটিস। ঠিক আছে, প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, কার কয়টা কারেক্ট হয় তারপর আপনারা মিলিয়ে নেবেন। দেখুন কমেন্ট করা মানে আপনারা মক টেস্ট দিচ্ছেন, ধরে নিন। তো মক টেস্ট করলে যখন আমরা কমেন্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে ইয়েস কারেক্ট। কারণ দেখুন এবার আপনার মনে হচ্ছে যে কারেক্ট আনসার সি, আপনার মনে হচ্ছে কারেক্ট আনসার সি। তো এবার আমি যখন বলবো যে না কারেক্ট আনসারটা সি নয়, এটা কারেক্ট আনসার ডি, তখন আপনি হয়তো ভাববেন যে হ্যাঁ এটা ডি হতেও পারে, ডি হতেও পারে। ঠিক আছে, কিন্তু যখন একবার আপনি কমেন্ট করে দেবেন অপশন নাম্বার সি হোক বা ডি হোক, তখন আপনি মানে শিওর হয়ে যাবেন যে ইয়েস আমি সি কমেন্ট করেছি, তার মানে এটা সি, এটা শিওর সি। এবার আমি যখন বলবো যে না এটার আনসার সি নয়, এটার আনসার তো ডি হবে, ঠিক আছে, তখন কী হবে? তখন আপনি ভাবেন যে আমার তো 1 মার্ক কাটা গেল। আপনি মানে শিওর হয়ে যাবেন যে আপনি ভুল করেছেন। কিন্তু শুধু ভাবতে থাকলে হবে না, সেই ভাবনাকে কাজে লাগাতে হবে। তো ভাবনাকে কাজে লাগানোর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে মক টেস্ট। আর ধরে নিন এটা একটা মক টেস্ট, আপনি কী করুন, আনসারগুলো কমেন্ট করুন, প্রত্যেকটা প্রশ্নের আনসার, এবং সর্বশেষে আপনি নিজে থেকে নিজে কাউন্ট করবেন যে কতটা প্রশ্নের আনসার আপনার কী হচ্ছে, মানে কারেক্ট আনসার হয়েছে। তো এবার দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে মনের ভাবকে প্রকাশ করা। তো ভাষা কথাটির মূল অর্থ হচ্ছে কি ভাই? মনের ভাবকে প্রকাশ করা। তো মনের ভাবকে লিখে ফেলা এটাও কিন্তু একটা প্রকাশের একটা মাধ্যম। মনের ভাবকে অন্যের সঙ্গে বিনিময় করা এটাও কিন্তু একটা প্রকাশের মাধ্যম। এই দুটোই কিন্তু প্রকাশের মধ্যে এসে যাচ্ছে। সুতরাং মনের ভাবকে প্রকাশ করা এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? এই ক্ষেত্রে আমাদের এটা কী হয়ে যাবে? কারেক্ট আনসার। চলুন পরবর্তী প্রশ্ন আমরা দেখি। ব্যাকরণ হলো, ব্যাকরণ কি? এবার দেখুন কোয়েশ্চন নাম্বার 2, কারেক্ট আনসার কী হবে? ব্যাকরণ কি? ভাবের শারীরিক প্রতিরূপ, ভাষার শারীরিক গঠনকে বিশ্লেষণ করা, ভাবের শারীরিক গঠনকে বিশ্লেষণ করা, নাকি প্রথম দুইটা ঠিক? প্রথম দুইটা ঠিক বলতে এখানে ইন্ডিকেট করছে অপশন নাম্বার এ এবং বি দুটোই কারেক্ট। যদি এই দুইটা কারেক্ট হয় তাহলে আনসার ডি হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কোনটা কারেক্ট আনসার? কোয়েশ্চন নাম্বার 2 তাড়াতাড়ি কমেন্ট করুন। ব্যাকরণের মাধ্যমে আমরা ভাষার শারীরিক গঠনকে বিশ্লেষণ করি। ঠিক আছে, তো মানব শরীরে যেমন অলংকার লাগাইলে মানব শরীর সুন্দর হয়, নারী দেহ সুন্দর হয় অলংকারের ফলে, তেমনি বাংলা ব্যাকরণ আপনি যতই ভাষাতে প্রয়োগ করবেন ততই ভাষাটা সুন্দর হবে, ভাষার গঠনটা সুন্দর হবে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে ভাষার শারীরিক গঠনকে বিশ্লেষণ করা। সাহিত্যের ভিত্তিতে যদি পাকা করতে হয় তাহলে ভাষার কোন বিষয়টিকে গুরুত্ব দিতে হয়? সাহিত্যের ভিত্তিকে যদি আমরা পাকা করতে চাই তাহলে ভাষার কোন বিষয়টিকে গুরুত্ব দিতে হবে? ব্যাকরণের বিষয়গুলিকে জানতে হবে, সঠিকভাবে ভাষাটিকে জানতে হবে, ভাষার মূল সূত্রগুলিকে জানতে হবে, নাকি ভাষার আসল রূপটিকে গ্রহণ করতে হবে? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 3। সাহিত্যের ভিত্তিকে যদি আমি মজবুত করতে চাই, এখানে পাকা বলতে বোঝানো হচ্ছে মজবুত। যদি সাহিত্যের ভিত্তিকে আমি যদি একটা মজবুত করতে চাই তাহলে ভাষার কোন বিষয়ে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে? কারেক্ট আনসার কোনটি হবে? ব্যাকরণের বিষয়গুলিকে জানতে হবে, সঠিকভাবে ভাষাটিকে জানতে হবে, ভাষার মূল সূত্রগুলিকে জানতে হবে, ভাষার আসল রূপটিকে গ্রহণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমার কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন তো। কোয়েশ্চন নাম্বার 3। সাহিত্যের ভিত্তিকে পাকা করতে চাইলে ভাষার আসল রূপ যেটা আছে সেটাকে কী করতে হবে? গ্রহণ করতে হবে। অর্থাৎ ভাষার অরিজিনাল রূপটাই যদি আমি নাই বা জানি তাহলে আমি ভাষা বা সাহিত্যের ভিত্তিটাকে কী করে মজবুত করব বা ভিত্তি করব। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনার ক্ষেত্রে যার নাম স্মরণ করতেই হয় তিনি কে? কোয়েশ্চন নাম্বার 4। বাংলা ভাষায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেছিলেন? এটা কারেক্ট আনসার হবে ম্যানুয়েল দা এসোমসাও। এটা আমরা গতদিন কনসেপ্টের ক্লাসে বলেছিলাম এবং প্রতিদিন আমাদের কনসেপ্টের ক্লাস চলছে। ঠিক আছে, আপনারা আমাদের কনসেপ্টের ক্লাসে জয়েন হতে পারেন। প্রতিদিন রাত 8টায় আমাদের ক্লাস হচ্ছে, 8টা এবং 7টা দুটা ক্লাস হচ্ছে দুটা চ্যানেলে। ঠিক আছে, প্রতিদিন আপনারা দেখতে পারেন।
8টা এবং 7টায় দুটো চ্যানেলে দুটো ক্লাস আমাদের প্রতিনিয়ত হচ্ছে। তো ফর মোর ক্লাসের জন্য আপনারা পিডিএফ পাবেন, মক টেস্ট পাবেন, ইত্যাদি পাবেন। আপনারা ভিডিও ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে এখানে জয়েন হয়ে যেতে পারেন, বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নোটিফিকেশন সবসময় পাবেন। তো চলুন এই প্রশ্নের কারেক্ট আনসার দেখি। বাঙালিদের মধ্যে ইনি প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লেখেন। বাঙালিদের মধ্যে কে যিনি প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লিখেছিলেন? সাংঘাতিক কথা ভাই, মাথায় রাখবেন। বাঙালিদের মধ্যে কে যিনি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লিখেছিলেন? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নম্বর 5। কোয়েশ্চেন নম্বর 5-এর কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে রাজা রামমোহন রায় ইজ দ্য রাইট আনসার। রাজা রামমোহন রায় কী করেছিলেন? প্রথম তিনি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। ঠিক আছে, তারপর দেখি কোয়েশ্চেন নম্বর 6। ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? তো ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? যে কোনো ভাষা শুনতে পারা, শুদ্ধভাবে বলতে পারা, পড়ে বুঝতে পারা, নাকি সবগুলি? কোয়েশ্চেন নম্বর 6 কারেক্ট অ্যান্সার কোনটি হবে? ভাই আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তবে যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও কমেন্ট করেনি তাদের কাছে অনুরোধ করবো খুব তাড়াতাড়ি কমেন্ট করবে, খুব তাড়াতাড়ি প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনারা কমেন্ট করুন, যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হয়। ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? বাংলা ভাষায় 30-এর মধ্যে 27 কিংবা 28 আপনাকে পাইয়ে ছাড়বো ভাই, শুধু সাথে থাকুন, শেষ পর্যন্ত সাথে থাকুন। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত বাংলা ভাষায় 30-এর মধ্যে 27 কিংবা 28 আপনাকে পেতেই হবে। সাথে থাকুন, শুধুমাত্র সাথে থাকুন, টেনশন নেই। পেপার 1 পেপার 2 দুটার ক্ষেত্রে কিন্তু সিলেবাস সমান ভাই। পেপার 1 বলুন কিংবা পেপার 2 বলুন, দুটার ক্ষেত্রে কিন্তু সিলেবাস আমাদের সমান রয়েছে, সুতরাং টেনশনের কোনো ব্যাপার নাই। তো দেখুন এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে কী হবে? সবগুলি। ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য, ব্যাকরণ শিক্ষার ফলে আমরা কি করতে পারি? ভাষা ভালো করে শুনতেও পারি, বলতেও পারি, বুঝতেও পারি এবং লিখতেও পারি। লেখায় কেন নাই, যদি থাকতো তাহলে ওটাও হতো। সুতরাং উপরের সবগুলি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা কী? ঠিক আছে, ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা কী? ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে, ব্যাকরণের জ্ঞান ভাষাকে লিখতে সাহায্য করে, ব্যাকরণের জ্ঞান ভাষাকে কেবলমাত্র বলতে সাহায্য করে, আর ব্যাকরণের জ্ঞান এগুলির কোনোটাই করে না। কোয়েশ্চেন নম্বর 7 কারেক্ট আনসার কী হচ্ছে? কোয়েশ্চেন নম্বর 7 কী হবে? দেখুন, প্যাটাগজিতে যখনই আপনারা দেখবেন কেবলমাত্র রয়েছে, অনলি রয়েছে, সেটা আপনারা পট করে কেটে দেবেন, চট করে কেটে দেবেন, চটপট করে কাটবেন। এটা আপনার কারেক্ট আনসার কখনো হচ্ছে না। ব্যাকরণের জ্ঞান এগুলি কোনোটাই করে না, সেটা হচ্ছে না, কারণ ব্যাকরণ শিক্ষা নিশ্চয়ই কিছু প্রয়োজন আছে। তো এখানে দেখুন লিখতে সাহায্য করে, এখানে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। তো ব্যাকরণ জ্ঞান যে শুধুমাত্র লিখতে সাহায্য করে তা নয়, ব্যাকরণ জ্ঞানটা কী করে? লিখতেও সাহায্য করে, বলতেও সাহায্য করে, পড়তেও সাহায্য করে, কথা শুনতে অর্থাৎ শ্রবণ, কথন, পঠন, লিখন চারিটি ক্ষেত্রে সাহায্য করে। সুতরাং বলতে পারি যে ব্যাকরণ জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে। এবার প্রয়োগ করতে বলেছে ওয়ার্ড, তো প্রয়োগ করার বেলায় আমি শোনার বেলায় প্রয়োগ করতে পারি, বলার বেলায় প্রয়োগ করতে পারি, লেখার বেলায় প্রয়োগ করতে পারি এবং পড়ার বেলায় আমি কী করতে পারি? প্রয়োগ করতে পারি। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে কোথায়? একটু ভাবুন এবং কারেক্ট আনসার কমেন্ট করুন। একটু ভাবুন কী হতে পারে কারেক্ট আনসার, একটু ভাবি কারেক্ট আনসার কমেন্ট বক্সে কমেন্ট করুন, একটু ভাবুন। ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে, বাক্য বিশ্লেষণ করতে পারার ক্ষেত্রে, অন্য ভাষার ব্যাকরণ জানার আগ্রহের ক্ষেত্রে, না উপরের সবগুলি? কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চেন নাম্বার 8। কী হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 8। এবার দেখুন, উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে, উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করতে পারে, একটা বাক্য বিশ্লেষণ অ্যানালাইজ করতে পারে ব্যাকরণ শিক্ষার ফলে, অন্য ভাষার ব্যাকরণ জানা আগ্রহ, মোটিভেশন, এটাও কারেক্ট। সুতরাং উপরের সবগুলি এই ক্ষেত্রে আমাদের কী হয়ে গেল? উপরের সবগুলি হয়ে গেল এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ব্যাকরণের জ্ঞান লেখায় এবং কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রদের সাহায্য করে। ব্যাকরণের জ্ঞান লেখার ক্ষেত্রে এবং কথাবার্তার ক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্র সাহায্য করে। এই কথাটা গ্রহণযোগ্য বলে মনে হয় না। কথাটি কেবলমাত্র পাঠ্যপুস্তক নির্ভর না, কোনোটাই নয়। এই যে উক্তিটা দিয়েছে, উক্তিটা কতটুকু সত্য? এটা ভাই, এটা 100% সত্য, কারণ ব্যাকরণের জ্ঞান লেখায় এবং কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রদের সাহায্য করে।
ঠিক আছে, সুতরাং এটা 100% গ্রহণযোগ্য আমরা এইমাত্র দেখলাম। আর কেবলমাত্র পাঠ্যপুস্তক এটা হচ্ছে না, গ্রহণযোগ্য মনে হয় না, এটাও তো হচ্ছে না। আর এটা যখন নিশ্চয় হয়েছে তাহলে এটা কোনোটাই নয়, এটাও আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না। নেক্সট কোয়েশ্চন এবং অপশন আপনাদের সম্মুখে, কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্সে তাড়াতাড়ি করুন। ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা হলো, ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা কি? ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনোই আগ্রহ বোধ করে না, ছাত্ররা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে, ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী হয় না। উপরের সবগুলি কারেক্ট আনসার। তো কোয়েশ্চন নাম্বার 10 এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে? ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা যদি ধরি তাহলে ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনোই আগ্রহ বোধ করে না, এটাও কিন্তু কারেক্ট আনসার। মানে ব্যাকরণ পড়তে তাদের ভয় লাগে, এটাও কারেক্ট। আর তাদের আগ্রহী বা তাদের ইন্টারেস্ট লাগেই না, সেটাও কারেক্ট। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার উপরের সবগুলি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি, ব্যাকরণ শিক্ষাদানের অসুবিধাগুলির মধ্যে নিচের কোনটা সঠিক? কোয়েশ্চন নম্বর 11, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলিতে অনেক বই রয়েছে, অনেক ভুল রয়েছে, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলি ছাত্রদের কাছে পৌঁছায় না, এবং ছাত্রদের উপযোগী কোনো ব্যাকরণ বই আমাদের কাছে যথোপযুক্ত নয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার 1, ছাত্রদের উপযোগী, কোথায় গেল ভাই, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না ইজ দ্য রাইট আনসার। একজন শিক্ষকের সবচেয়ে বড় কাজ কি? একজন শিক্ষক হিসাবে আপনাকে এটা জানতে হবে, একজন শিক্ষকের সবচেয়ে বড় কাজ কি? সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের কাছে তুলে ধরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগতভাবে ভুল করেছে সেই সমস্ত ছাত্রদের এড়িয়ে চলা, যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে তাদের ত্রুটিকে সংশোধন করে দেওয়া, এর কোনোটি নয়। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 12, কোয়েশ্চন নাম্বার 12 কী হবে ভাই? সবসময় সঠিক বিষয়টা ছাত্রদের কাছে তুলে ধরা, এটা আমরা আপাতত সঠিক বলে ধরে নিতে পারি কিছুটা ক্ষেত্রে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে তাদেরকে এড়িয়ে চলা, মানে যারা ভুল করে তাদেরকে আমরা কোনো পাত্তা দেব না, তাদের কোনো আমরা কথা বলবো না, সেটা তো সম্ভব নয়, কারণ আমরা শিক্ষক হয়েছি, যে ছাত্র ভুল করবে তাকে আমরা কি করব? সংশোধন করাবো। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। কে বলেছে দেখুন, যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগতভাবে ভুল করেছে, ঠিক আছে, ব্যাকরণগতভাবে যারা ভুল করেছে তাদেরকে আমাদের কি করতে হবে? তারা যারা ভুল করেছে ভুলটাকে সংশোধন করে দিতে হবে রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন দেখা যাক কারেক্ট আনসার কী হয়, কমেন্ট বক্সে করুন তো। নিচের কোনটা ঠিক নয়? কোয়েশ্চন নাম্বার 13, নিচের কোনটি ঠিক নয়? ব্যাকরণ শৃঙ্খলা বোধের জন্ম দেয়, ব্যাকরণ ভাষা সম্পর্কে একটা সুশৃঙ্খল জ্ঞান দান করে, ব্যাকরণ এমন একটি বিষয় যা সমগ্র জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে একটি ধারণাকে গড়ে তুলতে সাহায্য করে। খ এবং গ ঠিক নয়। এখানে বলেছে নিচের কোনটা সঠিক নয় ওটা বার করতে হবে, তার মানে 3টা সঠিক হবে, একটা ভুল হবে। দেখুন প্রথমেই আমরা আনসারটা পেয়ে গেছি, ব্যাকরণ শৃঙ্খলাবোধের জন্ম দেয়। ব্যাকরণ শৃঙ্খলাবোধের কী করে জন্ম দেবে? শৃঙ্খলাবোধ মানে কি? পাংচুয়ালিটি। একটা ছাত্র ক্লাসে নিয়মিত সময় মতো আসবে, সময় মতো যাবে, শিক্ষকের কথা শুনবে, ভাত খাওয়ার আগে হাত ধোবে, এগুলো হচ্ছে শৃঙ্খলাবোধ বা পাংচুয়ালিটি বা নিয়মানুবর্তিতা বলতে পারি। এটা ব্যাকরণ এটা কীভাবে জন্ম দেবে? এটা ব্যাকরণ সেটা জন্ম দিতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার এটা হবে অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, তো ব্যাকরণ ভাষা সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান দান করে। ইয়েস, ব্যাকরণ ভাষার ফলে আমরা কি করতে পারি? জ্ঞান দান করতে পারি। ঠিক আছে, জ্ঞান দান হয়, এটা কারেক্ট। ব্যাকরণ বিজ্ঞানসম্মত পদ্ধতি, এটাও কারেক্ট, এটাও ঠিক আছে। কিন্তু এখানে কারেক্ট আনসার আমাদের হচ্ছে অপশন নাম্বার 1, ব্যাকরণ শৃঙ্খলাবোধের জন্ম দেয়। কেন এটা কারেক্ট হলো? কারণ বলেছে নিচের কোনটা ঠিক নয়, তার মানে ওইটা ঠিক নয়, অপশন নাম্বার 1। এই ক্ষেত্রে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কোনটি বা একটা ভালো পদ্ধতি কোনটি?
দেখুন, ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে সঠিক পদ্ধতি বা ভালো পদ্ধতি হচ্ছে কি আরোহী পদ্ধতি। এটা আপনারা মাথায় রাখবেন, জেনে রাখবেন। ব্যাকরণ পদ্ধতির একটা ভালো পদ্ধতি যেটা হচ্ছে, এটা হচ্ছে কি আরোহী পদ্ধতি। তো যেহেতু আমাদের এই ক্ষেত্রে আরোহী পদ্ধতি আমাদের অপশনে নাই, সুতরাং আমরা এটাকে কারেক্ট আনসার করব বিশ্লেষণ পদ্ধতি বা অ্যানালাইসিস মেথড। ঠিক আছে? তো যদি অপশনে আরোহী থাকতো তাহলে আমরা অবশ্যই আরোহী দিতাম, কিন্তু এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কী হবে? বিশ্লেষণ পদ্ধতি ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি ব্যাকরণ শিক্ষাদানের উত্তম পন্থা নয়? মানে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে ভালো একটা উপায় নয়। কোনটা ভালো উপায় নয়? দেখুন, উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা ব্যাকরণ শিক্ষাদান, পাঠ্যসূচিকে বা পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করা, পাঠ্যপুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণগুলির ব্যবহার। এখানে বলেছে ব্যাকরণ শিক্ষাদান করব, তার ভালো উপায় কোনটা নয়? এখানে উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা ব্যাকরণ শিক্ষাদান করতে হবে, কারণ একজন ভালো টিচার যদি খুব ভালো করে এটা পাঠদান করে তখন ছাত্ররা সেটা বুঝতেই হবে। সুতরাং এই ক্ষেত্রে এটা তো আমাদের কারেক্ট হয়ে গেল। পাঠ্যসূচিকে বা পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করা। ঠিক আছে, পাঠ্যসূচি বা পাঠ্যক্রম সঠিকভাবে নির্ণয় করতে হবে, একটা ভালো একটা বেস্ট আমাদের চ্যাপ্টার বেছে নিতে হবে, পাঠ্যক্রম সিলেবাস কারিকুলাম ঠিক করতে হবে, সেটাও কারেক্ট। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণ টিএলএম ব্যবহার করতে হবে এবং পাঠ্যপুস্তকটা বিজ্ঞানসম্মত হতে হবে। প্রত্যেকটা জিনিসের সাইন্টিফিক রিজন থাকে, তো বিজ্ঞানসম্মত হতে হবে। এখানে বলেছে বিজ্ঞানসম্মত যেন না হয়, সুতরাং এটাই আমাদের কারেক্ট আনসার হচ্ছে, যেটা নয় সেটা হবে কারেক্ট আনসার। পাঠ্যপুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়, এটা আমাদের এই ক্ষেত্রে কী হয়ে গেল? কারেক্ট আনসার। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 16, এটা কমেন্ট বক্সে কমেন্ট করুন তো। ব্যাকরণ শিক্ষাকে যদি ছাত্রদের কাছে আমরা আকর্ষণীয় করে তুলতে হয়, তাহলে যে ব্যবস্থাটি গ্রহণ করা দরকার তার মধ্যে নিচের কোনটা সঠিক নয়? এবার দেখুন, সম্পূর্ণ প্রশ্নটা আমরা পড়ি না, যার কারণে অনেক সময় ভুল করি। কোনটা সঠিক নয়, কোনটা সত্য নয়, এই জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে। তো এখানে বলেছে নিচের কোনটা সঠিক নয়। তো ব্যাকরণের নিয়মকানুন শেখাবার সময় আরোহী পদ্ধতি প্রয়োগ করা খুব জরুরি। 100% এই মাত্র বললাম যে আরোহী পদ্ধতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে। ব্যাকরণ বাংলা ব্যাকরণের সেই সমস্ত বিষয়গুলিকে ছাত্রদের পড়াতে হবে যেগুলি ছাত্রছাত্রীরা আয়ত্ত করলে বাংলা ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পাবে। ইয়েস, আমরা এমন শেখাবো যার ফলে ছাত্রদের জ্ঞান বৃদ্ধি হয়, আমরা ওই জিনিসগুলো শেখাবো, এটা হচ্ছে কারেক্ট আনসার। তারপর কি ছাত্রদের ব্যাকরণে ওই জিনিসগুলি শেখানো হয় যা সম্যক রূপে শেখানো যায়, তো যে জিনিসটা আমরা ভালো করে শেখাতে পারি সেটাই আমরা চেষ্টা করবো শেখানোর, এটাও কারেক্ট। এখানে দেখুন যে ছাত্রদের ভয় দেখিয়ে এবং মুখস্থ করিয়ে ব্যাকরণ শিক্ষা দিতে হবে। প্যাডাগজির ভাষায় আমরা কখনো ছাত্রদের ভয় দেখাই না এবং মুখস্থ করাই না, তো সুতরাং এটা আমরা কখনো ভয় দেখাতে পারবো না এবং মুখস্থ করাতে পারবো না। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি এখানে সঠিক নয়, আর সঠিক নয় হওয়ার জন্য এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখি, নিচের কোনটি অবরোহী পদ্ধতি নয়? অবরোহী পদ্ধতি নয় কোনটি? দেখুন, ডিডাকটিভ মেথড নয়। তিনটা হচ্ছে ডিডাকটিভ, একটা ডিডাকটিভ নয়, তো কোনটা ডিডাকটিভ সেটা আমাদের বলতে হবে। এই পদ্ধতিতে ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে। ইয়েস, ভাষাই ব্যাকরণকে অনুসরণ করবে, এটা হচ্ছে অবরোহী পদ্ধতি। ঠিক আছে, অপেক্ষাকৃত কম সময় লাগে, এটাও মানা যায়, কারণ এখানে আমরা প্রথমেই সূত্রগুলো মুখস্থ করে নিই, সূত্রগুলো মুখস্থ করার পরে তারপর আমরা অটোমেটিক শিখে গেলাম, সুতরাং এখানে আমাদের সময় কম লাগলো। এই পদ্ধতিতে আমাদের কি রয়েছে? অর্জিত জ্ঞানকে কাজে লাগানো যায়। ইয়েস, যে সূত্রটা আগে আমরা শিখেছি এই সূত্র দ্বারা আমরা এখন বর্তমানে আবার নতুন করে জানতে পারলাম, এটা কারেক্ট আনসার হতে পারে। কিন্তু সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে এই পদ্ধতি বুদ্ধিদীপ্ত নিয়মাবলীর উপর নির্ভরশীল না, নিয়মের উপর নির্ভরশীল না। নিয়ম মানে এক্সাম্পল, ঠিক আছে, তো তার উপর আমাদের হবে না, সূত্রের উপরে হবে। ঠিক আছে, এটা সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কী হয়ে গেল? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। চিরন্তন এবং ব্যবহারিক ব্যাকরণের মধ্যে একটা পার্থক্য, বর্তমান পার্থক্যটা কি? একটু ভাবুন তো।
চিরন্তন এবং ব্যবহারিক ব্যাকরণের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি ডাইরেক্ট আনসার বলে দিচ্ছি। চিরন্তন ব্যাকরণ অনুপূর্বিক বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু ব্যবহারিক ব্যাকরণ সংশ্লেষগত বিষয়ের উপর নির্ভর করে। মানে কি, ব্যবহারিক ব্যাকরণটা আমরা ব্যবহারের মাধ্যম দিয়ে ব্যবহার করতে হবে, ঠিক ভালো করে এক্সপ্লেন করে তাকে যাতে আমরা বোঝাতে পারি এই প্রচেষ্টা করতে হবে, অর্থাৎ সেটা সংশ্লেষাত্মক বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। প্রাসঙ্গিক পদ্ধতি বা কন্টেক্সচুয়াল মেথড, এই পদ্ধতির দ্বারা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কতগুলা ত্রুটি বিচ্যুতি রয়েছে? প্রাসঙ্গিক পদ্ধতি বা কন্টেক্সচুয়াল যেটা মেথড রয়েছে, এই পদ্ধতি দ্বারা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কতগুলা ত্রুটি বিচ্যুতি রয়েছে? কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 19। এই পদ্ধতির সাহায্যে ছাত্রদেরকে ব্যাকরণ শেখাতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। এই পদ্ধতি অবলম্বন করলে ব্যাকরণের অনেক বিষয় ছাত্রদের শেখানোর সুযোগই পাওয়া যায় না, মানে সময় বেশি লাগে, যার কারণে সবগুলা জিনিস শেখানো যায় না। তারপর দেখুন, এই পদ্ধতির সাহায্যে ব্যাকরণের যেসব বিষয়গুলি ছাত্রদের একান্তই জানা দরকার, সেগুলি ধারাবাহিকভাবে কখনোই শেখানো সম্ভব হয় না। এগুলি সবগুলি ঠিক। কোনটা কারেক্ট আনসার হবে? কোয়েশ্চন নাম্বার 19। তো যারা আমার ব্যাকরণ শিক্ষাদানের নীতি বা ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা, ঠিক আছে, তো ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা এই কনসেপ্টের ক্লাসটি আপনারা যারা দেখে নিয়েছেন, তারা কিন্তু আজকের এই ক্লাসের সবগুলো প্রশ্নের আনসার 100% কনফার্ম আপনারা শিওর পারবেন। তো যদিও আপনারা আমার আগের সেই ক্লাসটা দেখেননি, তো আমি অনুরোধ করব আপনাদেরকে যে এই ক্লাসটি শেষ করার পর আপনারা অবশ্যই যদি ভালো নম্বর পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের ওই ক্লাসটা দেখতে হবে, কারণ এখানে আমরা কনসেপ্টের ক্লাসটা ক্লিয়ার করেছি। আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, চ্যানেলে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে, তো এই পদ্ধতির সাহায্যে ছাত্রদেরকে ব্যাকরণ শেখাতে গেলে অনেক বেশি সময় লাগে। প্রাসঙ্গিক পদ্ধতিতে সময় লাগে, কারণ প্রসঙ্গক্রমে আলাপ আলোচনার মাধ্যমে সেই জিনিসটা আমাদের কাছে ফুটে উঠবে, তখন সময় তো লাগবেই। এই পদ্ধতি অবলম্বন করলে ব্যাকরণের অনেক বিষয় ছাত্রদের শেখানোর সুযোগ পাওয়া যায় না। ঠিক আছে, প্রসঙ্গক্রমে যে বিষয় আমার কাছে আসলো ওই বিষয় নিয়ে আলোচনা করলাম, আর যে বিষয় আমার কাছে আসেনি ওই বিষয় নিয়ে আমি আলোচনা করলামই না, সুতরাং সেটা কী করে সম্ভব হলো? সেটা সম্ভব নয়। এই পদ্ধতির একটা ধারাবাহিকতা নাই এবং ধারাবাহিকভাবে তাকে একদম সিকোয়েন্স অনুযায়ী তারা শেখানো যায় না, এটাও কারেক্ট। সুতরাং এই ক্ষেত্রে উপরের সবগুলোই ঠিক। তো প্রাসঙ্গিক পদ্ধতি কন্টেক্সচুয়াল মেথড কি, বা এই ধরনের আরও অনেকগুলো মেথড রয়েছে, সবগুলো মেথড আমি কনসেপ্টের ক্লাসে ডিসকাস করেছি, আপনারা দেখে নেবেন। ইন্ডাকটিভ মেথড, এই পদ্ধতির সৃষ্টি হয়েছে। ইন্ডাকটিভ মেথডের সৃষ্টি হয়েছে কেন? শক্ত থেকে সহজ পথে, কঠিন থেকে সহজ পথে, নাকি সহজ থেকে কঠিন পথে? তো ইন্ডাকটিভ মেথড মানে সহজ থেকে কঠিন পথে দেওয়ার জন্য। প্রথমে আমরা সহজ জিনিসটা জানবো, তারপর আস্তে আস্তে ছাত্রদেরকে সহজ জিনিসগুলো জানাবো, তারপর সহজ থেকে আমরা আস্তে 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 তাকে আমরা কঠিন পথে নিয়ে যাব। ঠিক আছে ভাই, নেক্সট প্রশ্ন দেখি। জানা থেকে অজানার যেটা যাত্রাপথ কিংবা সহজ থেকে কঠিনের যাত্রাপথ, এটা কি? এইমাত্র বললাম ইন্ডাকটিভ মেথড মানে সহজ থেকে কঠিন। তো সুতরাং সহজ থেকে কঠিন হচ্ছে আমাদের কি আরোহী পদ্ধতি। তো আরোহী পদ্ধতি ইজ দ্য রাইট আনসার। আরোহী পদ্ধতিতে কী হয়? জানা থেকে অজানায় যায়, সহজ থেকে কঠিনে যাই। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো রয়েছে। ব্যাকরণ পাঠের গুরুত্ব রয়েছে। ব্যাকরণ পাঠের গুরুত্ব রয়েছে কেন রয়েছে? কারণ ব্যাকরণের চর্চা করলে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, ব্যাকরণের নিয়মকানুন জানা থাকলে ছাত্রছাত্রীরা ভাষা ব্যবহারের ক্ষেত্রে দক্ষ হয়। ব্যাকরণের জ্ঞান লেখার ক্ষেত্রে এবং কথাবার্তার ক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রছাত্রীদের সাহায্য করে। উপরের সবগুলো ঠিক। তো কোয়েশ্চন নাম্বার 22 কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন কোয়েশ্চন নাম্বার 22। আপনারা কমেন্ট বক্সে টাইপ করুন 22। আপনারা এইভাবে লিখুন যে 22A, নতুবা আপনারা লিখুন 22B, নয়তো লিখুন 22C, নয়তো লিখুন 22D। আপনাদের যা মনে হবে কারেক্ট আনসার এটা লিখুন। তারপর আমরা বলার সঙ্গে সঙ্গে আপনি মিলাবেন যে আপনার কারেক্ট হলো কিনা না।
ব্যাকরণ পাঠের গুরুত্ব রয়েছে, কেন রয়েছে জানেন? জেনে যান। ব্যাকরণে যদি আমরা চর্চা করি তাহলে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে ছাত্রছাত্রীর আত্মবিশ্বাস বেড়ে উঠবে, সেটাও কারেক্ট। ব্যাকরণের নিয়মকানুন জানা থাকলে ভাষা ব্যবহারে দক্ষ হবে, এটাও ঠিক আছে। কারণ যে কোনো নিয়মকানুন জানলে আমরা দক্ষ থাকবো, কারণ ট্রাফিক রুল যদি আমরা জানি তাহলে আমরা ট্রাফিক রুল ভাঙবো না। আর যদি রুল বা না জানি তাহলে কি রুল কীভাবে যেতে হয়, ট্রাফিক রেল সিগন্যাল দিচ্ছে তবু আমি যাচ্ছি, তার মানে কি আমি জানি না? তো আমাকে জানতে হবে। যদি আমি জানি, নিয়মকানুন জানি, তাহলে আমি দক্ষ হব, সেটাই বলেছে। তো ব্যাকরণের জ্ঞান যদি থাকে তাহলে লেখার ক্ষেত্রে কথাবার্তা বলার ক্ষেত্রে আমি শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে পারবো। সুতরাং উপরের সবগুলি কারেক্ট। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম কেন না? শিক্ষাক্ষেত্রে যদি মাতৃভাষার গুরুত্ব অপরিসীম হয়, কেন অপরিসীম? বুদ্ধির বিকাশকে অব্যাহত রাখে, সর্বাঙ্গীন বিকাশের শ্রেষ্ঠ সহায়ক, ভাব বিকাশের সবচেয়ে সুন্দর এবং তৃপ্তিকর মাধ্যম, এবং উপরের সবগুলি সঠিক। তো এই ক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 23-র কারেক্ট আনসার কোনটি হবে? তো দেখুন এই ক্ষেত্রে কারেক্ট আনসার, আমি একটু সময় নিচ্ছি কারণ আপনারা যাতে কমেন্ট করতে পারেন, চিন্তাধারা করতে পারেন, আপনারা কমেন্ট করতে পারেন, তার জন্য আমি একটু সময় নিচ্ছি। সুতরাং আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন যে কারেক্ট আনসার কী হতে পারে। শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম কেননা বুদ্ধির বিকাশকে সেটা অব্যাহত রাখে, সর্বাঙ্গীন বিকাশের শ্রেষ্ঠ সহায়ক, ভাব বিকাশের সবচেয়ে সুন্দর এবং তৃপ্তিকর মাধ্যম, এই সবগুলোই সঠিক। সুতরাং উপরের সবগুলো ঠিক। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মাতৃভাষাকে যদি শিক্ষার মাধ্যম করা হয় তাহলে তার মাধ্যম থেকে আমরা যেসব সুফল পাই সেগুলি হলো, মাতৃভাষা যদি আমাদের শিক্ষার মাধ্যম হয় তাহলে এই মাধ্যম থেকে আমাদের যে লাভ হয়, লাভগুলা কী কী? সময় এবং শক্তির অপচয়কে রোধ করে, আত্মবিশ্বাসের গতিকে ত্বরান্বিত করে, সৃজনশীল কর্মে অনুপ্রাণিত হওয়া যায়। উপরের সবগুলি সঠিক। কোনটা কারেক্ট আনসার কোনটি? 24। এটাও কারেক্ট আনসার ডি হবে। কেন হবে দেখুন, মাতৃভাষার মাধ্যমে আমাদের কী কী লাভ হয়? এক কথায় সময় এবং শক্তির অপচয়কে রোধ করে, কারণ মাতৃভাষায় যে কোনো জিনিস আমি খুব কম সময়ে শিখতে পারি। আমার আত্মবিকাশের গতিকে ত্বরান্বিত করে, আত্মবিশ্বাস বৃদ্ধি হয় যে তাড়াতাড়ি শিখতে পারবো বলে, এবং সৃজনশীল কর্মে মাতৃভাষায় আমি যে কোনো কিছু নিজে থেকে বানিয়ে লিখতে পারি বা বানিয়ে বলতে পারি, অনেকগুলি কথাও বলতে পারি। কিন্তু অন্য একটা নতুন ভাষা যদি আমার কাছে চলে আসে, আমি সেই ভাষায় অনেকগুলি কথা বানিয়ে বলতে পারবো না, সৃজনশীল কর্মে আমার বাধা পড়বে। ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। সামাজিক দৃষ্টিভঙ্গিগত দিক থেকে মাতৃভাষার ভূমিকা অনেকটাই, সামাজিক দৃষ্টিভঙ্গি যদি দিক দিয়ে যদি দেখি তাহলে মাতৃভাষার গুরুত্ব বলুন, ভূমিকা বলুন, অনেকটাই রয়েছে। কেন রয়েছে? কারণ তারা সুনাগরিকতার শিক্ষা দান করে, সামাজিক গুণাবলীর সুষম বিকাশ ঘটায়, প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় করায়। উপরের সবগুলি ঠিক। কারেক্ট আনসার কী হবে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে উপরের সবগুলি ঠিক। সামাজিক দৃষ্টিভঙ্গিগত দিক থেকে মাতৃভাষার ভূমিকা অনেকটাই, কারণ তারা সুনাগরিকতার শিক্ষা দান করে, সামাজিক গুণাবলীর সুষম বিকাশ ঘটায়, প্রগতিশীল চিন্তাভাবনার সঙ্গে বিকাশ করায়। এটাও কারেক্ট আনসার হবে। নেক্সট, নিচের কোনটি ব্যক্তিগত দিক থেকে মাতৃভাষার চর্চার উপযোগী নয়? দেখুন, নিচের কোনটি ব্যক্তিগত দিক থেকে মাতৃভাষার চর্চার উপযোগী নয়? অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ঘটায়, মাতৃভাষা ছাড়া অন্য বিষয়ের শিক্ষাদানের সহায়ক নয়, চাহিদা এবং আকাঙ্ক্ষার পরিতৃপ্তির একটা উত্তম মাধ্যম, শিশুদের ক্রমবিকাশের ক্ষেত্রে বিশেষ সহায়তা দান করে। তো কোয়েশ্চন নাম্বার 26 কারেক্ট আনসার কী হতে পারে? ব্যক্তিগত দিক থেকে মাতৃভাষা চর্চার উপযোগী নয়, কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। কারণ সেটা মাতৃভাষা ছাড়া অন্য বিষয়ের শিক্ষাদানের সহায়ক নয়, এটা হবে কারেক্ট আনসার। কারণ মাতৃভাষা দিয়ে মাতৃভাষায় ভালো শিক্ষাদান করা যায়, সেটা অন্য বিষয়ে শিক্ষাদানের সহায়ক আমরা বলতে পারি না মাতৃভাষা ছাড়া। মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশন গড়ে উঠেছে তার মধ্যে একটি হলো, মাতৃভাষাকে কেন্দ্র করে কয়েকটা কমিশন গড়ে উঠেছিল, তার মধ্যে একটা কমিশন এখানে দেওয়া আছে। কোনটা কমিশন বলুন তো? কোয়েশ্চন নাম্বার 27।
তো যেটাকে আমরা বলি কি বলি হান্টার কমিশন। মাতৃভাষাকে কেন্দ্র করে হান্টার কমিশন গঠন হয়েছিল, সেটা জেনে রাখবেন আপনারা। কোঠারি কমিশনের সুপারিশগুলির মধ্যে কোনটা ঠিক নয়? কোঠারি কমিশন যে সুপারিশগুলো করেছিল তার মধ্যে নিচের কোনটা ঠিক নয় সেটা বলুন। কোয়েশ্চন নাম্বার 28। উচ্চ, আমি অপশনগুলো পড়ে দিচ্ছি, দেখে নিন আপনারা, ততক্ষণে কমেন্ট বক্সে আনসার করুন। কারেক্ট আনসার 28-এর কী হতে পারে? উচ্চ মাধ্যমিক স্তরে মাতৃভাষা ইংরেজি বা হিন্দি অথবা অন্য কোনো ভারতীয় ইউরোপীয় ভাষার মধ্যে যে কোনো একটা থাকতে হবে। নিম্ন প্রাথমিক স্তরে শুধু মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে কেবলমাত্র ইংরেজি ভাষা থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা ইংরেজি, হিন্দি বা অন্য কোনো আধুনিক ভারতীয় ভাষা বা ইউরোপীয় ভাষা থাকবে। তো এই ক্ষেত্রে নিচের কোনটা কারেক্ট নয় সেটা বলুন। কোঠারি কমিশন যে সুপারিশগুলো করেছিল, কোঠারি কমিশনের সুপারিশের মতে নিচের কোনটা সঠিক নয় এটা বলতে হবে, তাড়াতাড়ি বলুন। কী হচ্ছে, কিছু ভেবে পাচ্ছেন কারেক্ট অ্যান্সার কী হতে পারে? ভাবলেন তো? এবার দেখুন কারেক্ট অ্যান্সার কী হতে পারে। দেখুন এখানে বলেছে নিম্ন প্রাথমিক স্তরে কেবলমাত্র ইংরেজি থাকবে। আরে ভাই, ছোট বাচ্চা, ছোট শিশু শুধুমাত্র স্কুলে গিয়ে ভর্তি হলো, জাস্ট শুধুমাত্র স্কুলে গিয়ে ভর্তি হলোই বা নাই হলো, তার জন্য আমরা শুধু যদি ইংরেজি যদি রেখে দিই তাহলে সে কি শিখতে পারবে? তার জন্য আমাদের কি করতে হবে? নিম্ন প্রাথমিক স্তরে আমার কি থাকতে হবে? মাতৃভাষা আমার কম্পালসারি থাকতেই হবে। সুতরাং নিম্ন প্রাথমিক স্তরে আমার মাতৃভাষা থাকতে হবে। সুতরাং এটা এখানে বলেছে যে ইংরেজি ভাষা থাকতে হবে, সেটা কারেক্ট হবে না, সেটা হচ্ছে আমার কারেক্ট আনসার। এখানে দেখুন বলেছে মাতৃভাষা আছে, মাতৃভাষা আছে, সুতরাং তিনটাই কারেক্ট। এখানে বলেছে কোনটা ঠিক নয়, তার মানে অপশন নাম্বার সি ঠিক নয়, কারণ সিটে মাতৃভাষা কোনো উল্লেখ নাই, শুধুমাত্র ইংরেজি ভাষার উল্লেখ আছে। সুতরাং এই ক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে এই ক্ষেত্রে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডাক্তার রাধাকৃষ্ণন কমিশন প্রবর্তিত হয়, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন কবে প্রবর্তিত হয়েছিল? কারেক্ট অ্যান্সার কোয়েশ্চন নাম্বার 29। এটা আপনারা জানেন ভাই, জানা প্রশ্ন। দেখুন এইভাবে যদি প্র্যাকটিস করুন আপনাদের টেট পরীক্ষা কেউ আটকাতে পারবে না, তাড়াতাড়ি আপনারা বাংলায় ভালো নম্বর নিয়ে আসবেন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার 1948 থেকে 1949 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণন কমিশন প্রবর্তিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে কি রিসিপটিভ ফাংশন। এটা স্পেলিং একটু মিস্টেক আছে, এটা হচ্ছে রিসিপটিভ ফাংশন। রিসিপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা বলতে কি বোঝায়? গ্রহণ। কোয়েশ্চন নাম্বার 30, গ্রহণ। আর আমাদের LSRW আমাদের চারটা রয়েছে, আমরা জানি ভাষা দক্ষতা। একটা হচ্ছে কি শ্রবণ, কথন, এটাকে মনে রাখবেন, এটা হচ্ছে কি শ্রবণ, এটা হচ্ছে কথন, এটা হচ্ছে আমাদের কি পঠন, এটা হচ্ছে কি লিখন। ঠিক আছে ভাই? তো দেখুন শ্রবণ মানে শুনি। যখন আমি শুনি তখন আমি কি করি? কিছুটা গ্রহণ করি। যখন আমি শুনি তখন আমি সেটা কি করি? গ্রহণ করি। আমি কি শুনলাম সেটা আমি গ্রহণ করলাম, সুতরাং সেটা হবে কি আমার রিসিপটিভ স্কিল। যখন আমি পড়লাম, পড়ে কিছুটা বুঝলাম, সেটাও আমার কী হবে? আমি যে বুঝলাম তখন সেটা রিসেপটিভ হবে। আমি যখন কিছু একটা বলবো তখন কিন্তু আমি শুনছি না, আমি সেটা গ্রহণ করছি না, সেটা আমি কি করছি? প্রোডাক্টিভ করছি। ঠিক আছে, আমার সেটা উৎপাদন হচ্ছে। সুতরাং এটা আমার কি প্রোডাক্টিভ স্কিল বা প্রকাশমূলক দক্ষতা, এটা হচ্ছে প্রোডাক্টিভ। আর রাইটিংটাও আমি যখন লিখবো তখন অন্য কেউ সেটা পড়বে, এটা আমার প্রোডাক্টিভ স্কিলের মধ্যে পড়বে। তো মনে রাখবেন লিসেনিং এবং রিডিং হবে রিসেপটিভ স্কিল, গ্রহণ ক্ষমতা, আর স্পিকিং এবং আমাদের রাইটিং হবে কি প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখুন অপশনে বলেছে গ্রহণের ক্ষমতা, মানে অপশনে দেখি যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা, যে একজনে কি বলছে সেটা আমি বুঝবো, এটাও তো কারেক্ট, কারণ আমাকে বুঝতে হবে, তো আমি বুঝবো সেটাই তো আমি গ্রহণ করব। তারপর কি লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, এটাও কারেক্ট, কেউ লিখে দিল সেটা আমি বুঝবো, সেটাও কারেক্ট। সুতরাং এখানে হচ্ছে ক এবং ক দুটাই কিন্তু ঠিক। আর ডাইরেক্ট যদি বলতো গ্রহণমূলক দক্ষতা কোনগুলি, গ্রহণমূলক দক্ষতা, তাহলে আপনারা দিবেন পঠন মানে কি ভাই? গ্রহণমূলক দক্ষতা রিসিপটিভ যদি বলি তাহলে হবে শ্রবণ এবং পঠন। আর যদি বলে প্রোডাক্টিভ স্কিল বা প্রকাশমূলক দক্ষতা তাহলে আপনারা দেবেন কি স্পিকিং এবং রাইটিং। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখুন প্রকাশের দক্ষতা, আমি এইমাত্র বলেছিলাম না প্রকাশমূলক দক্ষতা বা প্রোডাক্টিভ স্কিল, এটার আরেকটা নাম হচ্ছে কি এক্সপ্রেসিভ ফাংশন। এটা হচ্ছে প্রকাশের দক্ষতা বলতে প্রকাশ বোঝাবে। তো বক্তব্যের মাধ্যমে বক্তব্য বিষয়কে আমি কী করতে পারি?
প্রকাশ করতে পারি। আমি একটা লেকচার দিলাম, লেকচারের মাধ্যমে আমি কী করতে পারলাম, আমি লেকচারের মাধ্যমে সেটাকে আমি প্রকাশ করতে এক্সপ্রেস করতে পারলাম, মানে বুঝাতে পারলাম। লিখিতভাবে আমি কাউকে কোনো কিছু লিখে দিয়েও সেটা আমি আমার মনের ভাবকে প্রকাশ করতে পারি। সুতরাং উপরের ক এবং খ দুটোই কারেক্ট। সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ভাষাগত দিক দিয়ে নিচের কোনটি বিষয়কে আমাদের ভাবা দরকার? ভাষাগত দিক দিয়ে নিচের কোন দুটি বিষয়কে আমাদের ভাবা দরকার? যা বলতে চায় তা সহজে অপরিষ্কারভাবে বলতে হবে, যা লিখতে চায় তা সহজে অপরিষ্কারভাবে লিখতে হবে। ক এবং খ দুটাই ঠিক, ক এবং খ দুটাই সঠিক নয়। ভাষাগত দিক থেকে নিচের কোন দুটি বিষয়কে আমাদের ভাবা দরকার রয়েছে? কোয়েশ্চন নাম্বার 32। যা বলতে চায় তা সহজে এবং পরিষ্কারভাবে যেন বলতে হয়। আমরা যা বলতে চাই সেটা সহজে এবং পরিষ্কারভাবে বলতে হয়, এটা আমাদের ঠিক করতে হবে। যা লিখতে চাই সেটাও আমার খুব সহজে এবং পরিষ্কারভাবে লিখতে হবে, এটাও কারেক্ট। সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট, এই প্রশ্নের কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট করুন। আপনারা অনেকক্ষণ ধরে কারেক্ট আনসার কমেন্ট বক্সে দিচ্ছেন না, কী ব্যাপার বুঝতে পারছি না। খুব তাড়াতাড়ি সবাই 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 ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি কমেন্ট করুন। মাতৃভাষায় শিক্ষাদানের লক্ষ্য এবং উদ্দেশ্য নয় কোনটি? ইয়া বড়িয়া কোয়েশন। নিচের কোনটি নয়? মাতৃভাষায় শিক্ষাদানের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য নয় কোনটি সেটা দেখতে হবে। কোয়েশন নাম্বার 33। কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন থাকতেই হবে, নাহলে মাতৃভাষা হবে না। কল্পনা শক্তি থাকতে হবে, সামাজিক এবং মানসিক বিকাশ সাধন থাকতে হবে, মূল্যবোধ থাকতে হবে, কিন্তু মানসিক পরিপুষ্টির সহায়ক হতে হবে। মানসিক পরিপুষ্টির সহায়ক হীনতা বলেছে, দেখুন মানসিক পরিপুষ্টির সহায়ক, কারণ ভাষায় শিখতে গেলে তার শরীরের শক্তির প্রয়োজন আছে, মানসিকভাবে সে পরিপুষ্ট থাকতে হবে, তার মেন্টাল ঠিক থাকবে। এখানে বলেছে সহায়ক হীনতা, মানে কি তার মানসিকভাবে পরিপুষ্টি তার অক্ষম, সেটা হবে না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। হীনতা থাকার কারণে এটা কারেক্ট আনসার হয়ে গেল। নিচের কোনটির দ্বারা মাতৃভাষা পঠন পাঠনকে সমৃদ্ধশালী করা যেতে পারে? কোয়েশ্চেন নাম্বার 34। নিচের কোনটির দ্বারা মাতৃভাষা পঠন পাঠনকে সমৃদ্ধশালী করা যেতে পারে? বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। ইয়েস, মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। প্রথমে আমরা আনসার পেয়ে গেলাম, আর দেখতে হবে না। এখানে বলেছে মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি গ্রহণ না করলে হবে, কেন? মনোবিজ্ঞান দৃষ্টিভঙ্গি থাকতে হবে, সাইকোলজি থাকতে হবে ভাই। মাতৃভাষা পঠন পাঠনে যদি সাইকোলজি না থাকে, মনোবিজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যদি না থাকে, তাহলে কী করে হলো? সুতরাং এটা আমাদের হবে না। দৃষ্টিভঙ্গি কোনো প্রয়োজন নাই, জরুরি নয়, এটা নয়। সুতরাং কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। মাতৃভাষায় শিক্ষাদানের নীতি নয় কোনটি? দেখুন মাতৃভাষায় শিক্ষাদানের নীতি নয় কোনটি? কর্ম এবং অভিজ্ঞতার সঞ্চয়ের মাধ্যমে শিক্ষাদান, সহজ থেকে জটিল, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত প্রভৃতি নীতির সাহায্যে শিক্ষাদান, শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন শিক্ষানীতির সঙ্গে শিক্ষাদান, ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা। তো কারেক্ট আনসার কি? কোয়েশ্চন নাম্বার 35। কী হবে 35? মাতৃভাষা শিক্ষাদানের নীতি। আপনারা কনসেপ্ট ক্লাস দেখেছেন, এবার আপনারা এমসিকিউ সলভ করুন। মাতৃভাষা শিক্ষাদানের নীতি নয় কোনটি? তাড়াতাড়ি ফার্স্ট। কর্ম এবং অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষাদান করতে হবে, 100% কারেক্ট। কারণ কি মানে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের মাধ্যমে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা যখন শিখব তখন শিক্ষাটা আমাদের খুব ভালো হবে। এবং সহজ থেকে জটিল, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত, অর্থাৎ কি আরোহী পদ্ধতিতে শিখবো, এটাও কিন্তু কারেক্ট। শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন শিক্ষার নীতি আছে, যার কারণে শিক্ষাদান করবো, এটাও কারেক্ট। ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করব, কারণ অনেক সময় ইশারার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পাই, হাতের ভঙ্গিমার মাধ্যমে, অঙ্গভঙ্গি দেখে আমরা শিখতে পাই। এখানে বলেছে শিক্ষাদান না করা, শিক্ষাদান না করা হবে না ভাই, ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান করতে হবে। এখানে বলেছে কোনটা নীতি নয়, সুতরাং ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা এটা আমাদের নীতি নয়, শিক্ষাদান করতে হবে, এটা কারেক্ট ছিল। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। থর্নডাইকের যে শিখনের প্রধান সূত্র, থর্নডাইক যে সূত্র দিয়েছিলেন, এই থর্নডাইকের শিখনের প্রধান সূত্রগুলো কী কী? কোয়েশ্চন নাম্বার 36। প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফলভোগের সূত্র, নাকি উপরের সবগুলি? কোয়েশ্চন নাম্বার 36। কারেক্ট আনসার কী হবে?
থর্নডাইক যে শিকনের প্রধান সূত্র দিয়েছিলেন, এখানে প্রস্তুতের সূত্র এটাও কারেক্ট, অনুশীলনও কারেক্ট, ফলবুকও কারেক্ট, সুতরাং উপরের সবগুলি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। থর্নডাইকের শিকনের অপ্রধান সূত্র বা নীতিগুলির মধ্যে নিচের কোনটা ঠিক নয়? থর্নডাইকের শিকনের যে অপ্রধান সূত্র বা প্রধান সূত্র যেগুলো রয়েছে বা নীতির মধ্যে নিচের কোনটা ঠিক নয় এটা বলতে হবে। অর্থাৎ 3টা আমাদের কারেক্ট রয়েছে, একটা ভুল রয়েছে, তো কোনটা ভুল সেটা আমাদের বের করতে হবে। এখানে বিচিত্র ক্রিয়ার নীতি, থর্নডাইক কিন্তু বিচিত্র ক্রিয়ার নীতির কথা বলেননি, বাকি সবগুলা বলেছিলেন, সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার সি। শিকন সম্পর্কে মনোবিজ্ঞানীরা যেসব তথ্য প্রকাশ করেছেন তার মধ্যে নিচের কোনটি ঠিক নয়? থর্নডাইকের সংযোজনবাদের উপর ভিত্তি করে প্রচেষ্টা এবং ভুলের পদ্ধতি, অর্থাৎ থর্নডাইক যে পদ্ধতি দিয়েছিলেন সেই পদ্ধতির নাম হচ্ছে কি ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তো ট্রায়াল অ্যান্ড এরর মেথড ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চন। ঠিক আছে, এটা ঠিক আছে। গেস্টাল দিয়েছিলেন ইনসাইড থিওরি বা অন্তর্দৃষ্টি তত্ত্ব, এটাও কারেক্ট। কার্ল লিওন দিয়েছিলেন ফিল্ড থিওরি, এটাও কারেক্ট, কিন্তু পেভলভ বিবর্তনবাদ দেননি, পেভলভ দিয়েছিলেন অনুবর্তনবাদ। ঠিক আছে না? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়েছে কি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, পেভলভের বিবর্তনবাদ, এটা ভুল। ঠিক আছে। মনোবিজ্ঞানীদের মতে শিকন হলো, মনোবিজ্ঞানীদের মতে শিকন কি? অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া, ভবিষ্যৎ অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া, বর্তমান অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া। 39 কারেক্ট আনসার কি হচ্ছে? মনোবিজ্ঞানীদের মতে শিখন কি? কারেক্ট আনসার কী হবে? কমেন্ট বক্স কমেন্ট করুন। অতীতের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের দ্বারা আমার অতীতে কি এক্সপিরিয়েন্স রয়েছে এবং বর্তমানে কি ট্রেনিং চলছে, সেই প্রশিক্ষণের প্রভাবে আমার যেটা আচরণের আমার কি হতে হবে? পরিবর্তন হতে হবে। আচরণ ধারা পরিবর্তন হতে হবে কার মাধ্যমে? অতীত অভিজ্ঞতা, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং প্রশিক্ষণের প্রভাবে। ঠিক আছে, নেক্সট। পেভলভের অনুবর্তনবাদের মূল কথা এইমাত্র বলেছিলাম না, পেভলভ যে তথ্য দিয়েছিলেন সেটা অনুবর্তনবাদ। এইমাত্র বললাম যে শিক্ষক ও বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা, ছাত্র এবং বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা, ছাত্র শিক্ষক ও তার বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করা। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 40। পেভলভ সবসময় ছাত্র এবং বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করতে চাইছিলেন। পেভলভ যে অনুবর্তনবাদ দিয়েছিলেন এখানে তিনি ছাত্র এবং বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করতে চাইছেন, সুতরাং কারেক্ট আনসার হয়ে গেল এই ক্ষেত্রে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার। ছাত্রছাত্রীরা মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তার জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা দরকার? ছাত্রছাত্রীরা মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে, তার জন্য ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থাটা কি? মাতৃভাষায় শুনে বক্তব্য বিষয় বুঝতে পারবে, মাতৃভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারবে, বই পড়ে তার অর্থ বুঝতে পারবে। উপরের সবগুলি বুঝতে পারছেন, কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন। ছাত্রছাত্রীরা কি বলেছে ভাই? মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তো তার জন্য আমরা কি করতে হবে? মাতৃভাষা শুনে বক্তব্যটা বুঝতে পারার মতো ক্ষমতা তাকে দিতে হবে, মাতৃভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারতে হবে, তারপর বই পড়ে অর্থ বুঝতে পারবে। এই 3টা যদি পারে তাহলে আমরা বুঝবো সে মাতৃভাষায় একটা ভালো দক্ষতা অর্জন করতে পেরেছে। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসার করুন। কোয়েশ্চন আপনাদের সম্মুখে রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োগ করা জরুরি? শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোনটা প্রয়োগ করা জরুরি? জ্ঞান আহরণ, বুধশক্তির বিকাশ, দক্ষতা অর্জন, না উপরের সবগুলি? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে দেখুন তো। শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোনটা গ্রহণ করা জরুরি? তো এখানে জ্ঞান আহরণও করতে হবে। কোথায় গেল? জ্ঞান আহরণও করতে হবে, বোধশক্তির বিকাশও করতে হবে, দক্ষতা অর্জনও ঘটাতে হবে। সুতরাং উপরে সবগুলি ঠিক, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নিচের কোনটি শ্রবণের ভাগ নয়?
মনোযোগ সহকারে শ্রবণ, মনোযোগবিহীন শ্রবণ, আকস্মিক শ্রবণ নাকি স্বতঃস্ফূর্ত শ্রবণ? কোনটা শ্রবণের ভাগ নয়? হুইচ ইজ এ নট পার্ট অফ শ্রবণ? কোনটা হবে কারেক্ট আনসার ভাই? কোয়েশ্চন 43। আকস্মিক শ্রবণ, হঠাৎ শ্রবণ, সেটা শ্রবণের ভাগ নয়। মনোযোগ সহকারেও শ্রবণ করতে পারে বা মনোযোগ ছাড়াও শ্রবণ করতে পারে বা স্বতঃস্ফূর্ত বা আনন্দ সহকারে শুনতে পারে, কিন্তু হঠাৎ শোনা হয় না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আকস্মিক শ্রবণ ইজ দ্য রাইট আনসার। যে কোনো নতুন তথ্য ও তার সম্পর্কিত ব্যাপার জানতে পারা যায়। কোনো নতুন তথ্য, যে কোনো নতুন তথ্য বলুন বা তার সম্পর্কিত ব্যাপার যদি আমরা জানতে চাই, তো সেই ব্যাপারগুলো জানতে গেলে আমাদের কি করতে হবে? প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা জানতে পারবো, প্রত্যক্ষ পঠনের দ্বারা জানতে পারবো, যে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথাবার্তা এবং আলাপ আলোচনা করে জানতে পারবো, এবং উপরে সবগুলি দ্বারা জানতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 44। কোনো নতুন বিষয় যদি আমি জানতে চাই তাহলে আমাকে কি করতে হবে? যদি আমি কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলি বা আলাপ আলোচনা করি তাহলে আমি একটা নতুন বিষয় জানতে পারবো, কারেক্ট। কোনো কিছু যদি আমি পড়ি, আমি যদি কোনো কিছু রিডিং করি তাহলে নতুন কিছু জানতে পারবো, কারেক্ট। প্রত্যক্ষ অভিজ্ঞতা, আমার যদি একটা ডাইরেক্ট যদি এক্সপিরিয়েন্স থাকে, সরাসরি যদি আমি অভিজ্ঞতা অর্জন করি তাহলে কিন্তু আমি নতুন কিছু তথ্য জানতে পারবো, নতুন কিছু যদি আবিষ্কার করি তাহলে জানতে পারবো। সুতরাং উপরের সবগুলি দ্বারা এটা হবে কারেক্ট আনসার। সিএস অ্যান্ডারসন অ্যান্ড আই ডেভিডসন তাদের রিডিং অবজেক্টিভস গ্রন্থে প্রাথমিক স্তরের পঠনের অভ্যাস গড়ে তুলতে যেসব নির্দেশ দিয়েছিলেন তা কী? আই ডেভিডসন এবং সিএস অ্যান্ডারসন একটা রিডিং অবজেক্টিভ একটা গ্রন্থ লিখেছিলেন। তারা দুজন মিলে একটা গ্রন্থ লিখেছিলেন, গ্রন্থের নাম ছিল রিডিং অবজেক্টিভস। ঠিক আছে, রিডিং অবজেক্টিভস। তো সেই রিডিং অবজেক্টিভস গ্রন্থে প্রাথমিক স্তরে পঠনের অভ্যাস গড়ে তুলতে তারা কিছু নির্দেশ দিয়েছিলেন। নির্দেশগুলো কী কী? সঠিকভাবে শব্দ উচ্চারণে দক্ষ করে তোলা, সঠিকভাবে শব্দের অর্থ উপলব্ধিতে দক্ষ করে তোলা। উপরে দুটোই ঠিক, উপরে দুটোই ঠিক নয়। এক্ষেত্রে কারেক্ট আনসার উপরে দুটোই ঠিক, সেটা জেনে রাখবেন। মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির যে 5টি ধাপের কথা বলেছিলেন সেগুলি হলো: শব্দের পরিচিতি, শব্দের ব্যাখ্যা। ইয়েস, মাইকেল ওয়েস্ট যে 5টা ধাপের কথা বলেছিলেন তার মধ্যে কিন্তু এই পয়েন্টটাও ছিল। কোথায় ভাই? ইয়েস, শব্দের পরিচিতি এবং শব্দের ব্যাখ্যা, এটাও ছিল। বিভিন্ন অংশ এবং শব্দ দ্বারা সমগ্র অংশ বা বাক্য গঠন এবং সংশ্লেষণ, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে আমরা কি করতে পারি? বৃহৎ একটা বাক্য গঠন করতে পারি, এটাও কারেক্ট ছিল। সুতরাং অপশন নাম্বার সি, ক এবং খ দুটোই ঠিক, ইজ দ্য রাইট অ্যান্সার। আদর্শ সরব পাঠের ক্ষেত্রে নিচের বিষয়গুলির মধ্যে কোনটির প্রতি নজর দেওয়া প্রয়োজন নয়? সরব পাঠের ক্ষেত্রে, আদর্শ সরব পাঠের ক্ষেত্রে নিচের কোনটার প্রতি আমরা কি করব না, প্রয়োজন নয় নজর দেওয়াটা? কোয়েশ্চন 47। যখন সরব পাঠ করবে তখন বর্ণের যথাযথ উচ্চারণ করতে হবে, ঠিক আছে। ছন্দ এবং যতিচিহ্নের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। ছন্দ এবং যতিচিহ্ন যদি লক্ষ্য রাখি তাহলে কোথাও দাঁড়িয়ে হলে একটু থামবো, কমা হলে কম থামবো, এটুকু জিনিসগুলো জানতে হবে। শ্বাসাঘাত ও বিশেষ বিশেষ উচ্চারণ বৈশিষ্ট্যে নজর রাখতে হবে। কিছু যদি শব্দের উচ্চারণ আছে সেটা জানতে হবে। তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণে অন্তত প্রতিটি বর্ণের যথাযথ উচ্চারণ না করা, যদি আমি উচ্চারণ না করি তাহলে আমার সরব পাঠও তো ভুল হবে। যদি আমি একটা শব্দ পড়ার সময় কঠিন শব্দ যদি ছেড়ে বাকি শব্দগুলো পড়ি তাহলে কি আমার পঠন হলো? সেটা তো ভুল পঠন হলো, সেটা সরব পঠন নয়, সেটা হচ্ছে ভুল পঠন। আমাকে নির্ভুল আদর্শ সরব পঠন করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আদর্শ সরব পাঠের ক্ষেত্রে আমি প্রত্যেকটা বর্ণের যথাযথ উচ্চারণ আমাকে করতে হবে, এখানে বলেছে করব না, সুতরাং এটা হবে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি লাউড রিডিংয়ের উপযোগী নয়? নিচের কোনটা লাউড রিডিংয়ের উপযোগী নয়? ছাত্ররা প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণে দক্ষ হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের কাছে লাউড রিডিং সবসময় আনন্দজনক ব্যাপার। সরব পাঠ শিশুদের প্রাণহীন করে তোলে। সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধিত হয়। কী হতে পারে কারেক্ট অ্যান্সার? নিচের কোনটি লাউড রিডিংয়ের ক্ষেত্রে উপযোগী নয়? ছাত্ররা প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণে দক্ষ হয়ে উঠতে পারে, এটা কারেক্ট। তাদের ক্ষেত্রে লাউড রিডিং হচ্ছে আনন্দজনক ব্যাপার, এটাও কারেক্ট।
সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের কুটি সংশোধন, এটাও কারেক্ট। তো সরব পাঠে শিশুদের প্রাণহীন করে তুলে, এটা কীভাবে ব্যাপার? তারা আনন্দ পায়, যখন আনন্দ প্রাণ পায় তখন তারা নতুন জীবন পায় বলতে পারি, বা তারা মজা পায় সেটা বলা যায়, কিন্তু সেখানে বলেছে তাদের প্রাণহীন করে তুলে, এটা আমাদের ভুল হয়ে গেল। নেক্সট প্রশ্ন, লাউড রিডিংয়ের ক্ষেত্রে অসুবিধাগুলির মধ্যে কোনটা ঠিক নয়? এখানে লাউড রিডিংয়ের অসুবিধাগুলো দেওয়া আছে। সরব পাঠে অতিরিক্ত সময় লাগে বলে শরীর ক্লান্ত হয়, এটা কারেক্ট আছে, ঠিক আছে। ও কোয়েশ্চেন নাম্বার 49, এটা কারেক্ট। অন্যের পড়াশোনায় উপকার হয়, আপাতত থাক। সরব পাঠের জন্য বেশি সময় প্রয়োজন, এটাও ঠিক। শিক্ষার্থীদের মনোযোগ সবসময় নাও থাকতে পারে, এটাও ঠিক। এটা হচ্ছে লাউড রিডিংয়ের 3টা অসুবিধা। প্রথম অসুবিধা কী পেলাম? সরব যখন পাঠ করবো, লাউড যখন রিডিং করবো তখন অতিরিক্ত শ্রম লাগে, কষ্ট লাগে, তখন শরীরটা ক্লান্ত হয়, এটাও কারেক্ট। সরব পাঠের জন্য বেশি সময় লাগে, এটাও কারেক্ট। আর শিক্ষার্থীদের মনোযোগ সবসময় নাও থাকতে পারে, এটাও কারেক্ট। কিন্তু আমি সরব পাঠ অন্যের পড়াশোনার ক্ষেত্রে উপকার হবে, আমি লাউড রিডিং করবো এতে অন্যের উপকার হবে, এটা অসুবিধা কোথায়? আমার পড়াশোনা, আমি যে আপনাদের পড়াচ্ছি, এতে যদি আপনাদের যদি উপকার হয়, আপনার যদি পরীক্ষা পাস করতে পারেন সেটা বুঝে, তাতে আমার ক্ষতি কোথায়? সেটা আমার অসুবিধা কোথায়? আমার তো অসুবিধা নেই, আমি তো ভালো, আমি তো এটাই চাই, আমরা সবাই এটা চাই যে আমাদের যারা অন্য কারোর উপকার হোক। তো অন্যের পড়াশোনা উপকার হয়, সেটা আমাদের অসুবিধার মধ্যে পড়ছে না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার বি। নিচের বলেছে অসুবিধার মধ্যে কোনটা ঠিক নয়, তার মানে অপশন নাম্বার বিটা ঠিক নয়। আশা করি বুঝতে পারছেন। কার্যকরী শ্রবণের বা কোনো কিছু শোনার ফল ভালোভাবে পেতে হলে যেসব জিনিসের উপর নির্ভর করতে হয় সেগুলি হল। কার্যকরী শ্রবণের বা কোনো কিছু শোনার ফল ভালোভাবে পেতে হলে যেসব জিনিসের উপর নির্ভর করতে হবে সেগুলি হলো উপযুক্ত পরিবেশ, বক্তার বাচনভঙ্গি এবং উপস্থাপন ক্ষমতা। ক এবং ক দুটোই ঠিক, ক এবং ক কোনোটাই ঠিক নয়। কোয়েশ্চন নাম্বার 50 কারেক্ট অ্যান্সার হচ্ছে কি কার্যকরী শ্রবণ এবং কোনো কিছু শোনার ফল ভালোভাবে পেতে হলে আমাদের কি করতে হবে, কিসে নির্ভর হতে হবে? কমেন্ট বক্স তাড়াতাড়ি পিন করুন। আরে কী হলো ভাই, কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্স দিতে কী হচ্ছে ভাই? আপনারা কারেক্ট অ্যান্সার দিচ্ছেন না ভাই, কী ব্যাপার? তো এটা কারেক্ট অ্যান্সার হবে, উপযুক্ত পরিবেশও কারেক্ট অ্যান্সার। তারপর কি বক্তার বাচনভঙ্গি, এটাও কি আমাদের কারেক্ট অ্যান্সার। উপস্থাপন ক্ষমতা থাকতে হবে, না হলে আমি উপযুক্ত শুনবো কী করে? উপযুক্ত শোনার মতো পরিবেশ থাকতে হবে। আপনি এবার আমার ভিডিও শুনছেন আর আপনার কানের কাছে একটা বড় মাইক চলছে, মাইক সাউন্ড করছে, আপনি কি আমার কথা শুনতে পাবেন? শুনতে পাবেন না। সুতরাং শ্রবণ ক্ষমতা থাকতে গেলে উপযুক্ত পরিবেশ থাকতে হবে এবং উপস্থাপন ক্ষমতা থাকতে হবে। সুতরাং ক এবং ক দুটাই ঠিক, ঠিক আছে। তো এই ছিল সম্পূর্ণ আনসার কি আজকের ক্লাসের। এই সবগুলো ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে জয়েন হতে গেলে আপনারা এখানে আপনারা সেই আমাদের যে ক্লাসের পিডিএফগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসছি। ধন্যবাদ।